কিন্তু আলোচনায় যাবার আগে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য উল্লেখ করতে চাই। তিনি আবারও বলেছেন যে, "আমরা হারিনি, আমাদের জোর করে হারানো হয়েছে। এখনো বিরোধী দলনেতা ঠিক হয়নি, ওরা আগে বিধানসভা গঠন করুক।" নিজের অবস্থানে অনড় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সাফ কথা, "আমি গিয়ে পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে হোক, রেকর্ড থাকুক, ওরা আমাকে বরখাস্ত করুক। আমি চাই সেই দিনটি হোক একটি কালো দিন।" তিনি বলছেন যে সেই দিনটি হোক একটি কালো দিন। আমরা জানি যে এই এখনই আমরা যখন কথা বলছি যে তার মেয়াদ শেষ হয়ে গেছে। ১২টা ১ মিনিটেই বিধানসভার মেয়াদ শেষ হয়ে গেছে। এখন রাষ্ট্রপতি শাসন জারি হবে না কি হবে সেটি আসলে সময়ই বলবে। স্যার আপনি কিভাবে দেখছেন এই মুহূর্তটি? আমি বেশ সপ্তাহখানেক আগে একটা টিভি টক শোতে এটা আমি ফোরকাস্ট করেছিলাম যে মমতার যে ব্যক্তিত্ব এবং এই যে প্রায় ৯০ লক্ষ অর্থাৎ 9 মিলিয়ন পিপল ওয়্যার কেপ্ট আউট অফ দ্য ভোটার্স লিস্ট, তাদেরকে ভোটার্স লিস্টে রাখা হয়নি। এটা মমতা মেনে নিল কিভাবে? ইলেকশনে যাচ্ছে, তার ধারণা ছিল যে এটা ২৭ লক্ষ ভোটার বোধহয় বাদ পড়েছে। জি স্যার। এ সত্ত্বেও মমতা ব্যানার্জির কনফিডেন্স ছিল যে সে জিতে যাবে। কিন্তু এটা যে এত মেলোড্রামাটিক হবে আমার মনে হয় বিজেপি নিজেই কল্পনা করে নাই যে এতগুলো সিট তাদের হাতে আসবে। এর ফলে যা ঘটার, যে মমতার যে সহনশীল অ্যাটিটিউড ছিল ভোট গ্রহণের আগ পর্যন্ত, সেটা এখন বাঁধ ভাঙা জোয়ারের মতো ভেঙে পড়েছে। এবং সে তার যে নেচার আমরা জানি, এমন একটা সময় ছিল যে তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে জয়েন করেছিলেন বাজপেয়ীর নেতৃত্বে, এবং বাজপেয়ীর সময় তিনি খুব গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব বহন করেছে। বাজপেয়ী তার উপর একটা জি। বড় রকমের আস্থা রাখতো। সেই মমতা আজকে যখন দেখতে পাচ্ছে যে আরেকটা চেহারার বিজেপি এমন একটা ষড়যন্ত্র তত্ত্বর উপর নির্ভর করে তারা ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে, স্পেশালি নর্থে ইলেকশন করছে, আসামে করা হয়েছে এবং পশ্চিমবঙ্গে ব্যাপক সংখ্যক মুসলমান ও অন্যান্য নিম্ন জাতির, যেমন ওয়েস্ট বেঙ্গলে মাথুয়া হিন্দুরা, যারা একটা বড় সংখ্যায় মুসলমানদের মতো এবং অন্যান্য মাইনরিটিসদের মতোই তাদের ভোটিং রাইটস কেড়ে নেওয়া হয়েছে। এটা মমতার জন্য একটা এখন অবিশ্বাস্য বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। এবং তিনি যা তার নেচার হচ্ছে যে কখনো তার ইতিহাসে, লম্বা ইতিহাসে তিনি সহজে পরাজয় মেনে নেননি। এবং তার যে ব্যক্তিত্ব, এখানে পশ্চিমবঙ্গের একটা ব্যাপক সংখ্যক নারী ও পুরুষ তারা এখনও বিশ্বাস করে যে দিদির আশ্রয়ে, দিদির অধীনে আমরা নিরাপদ বোধ করি। আর তাছাড়া পশ্চিমবঙ্গের সংস্কৃতি, তার সাহিত্য চর্চা, সমস্ত কিছুই একটা বাঙালিত্ব ছিল। এভাবেও অনেক মানুষ চিন্তা করত। তারাও এখন মমতার কাছ থেকে আশা করে যে এটা রেজিস্ট করবে। মমতার অভিজ্ঞতা রয়েছে মোদিকে উচিত শিক্ষা দেবার। এই তিস্তা চুক্তির ব্যাপারে যেমন কোনো সময় মোদির ধারণা মমতা মেনে নেয়নি, তারপর বিভিন্ন সময়ে মোদি যখন পশ্চিমবঙ্গে এসছে হি ওয়াজ অলওয়েজ, যেটাকে আমরা ইংরেজিতে বলি, স্নাপ করেছে মমতা। এত কিছু একটা ব্যাকগ্রাউন্ডের পর এই যে মমতার কথা যে দেখা যাক কে হয় বিজেপির পার্লামেন্টারি লিডার, অর্থাৎ শুভেন্দু অধিকারী যদি মুখ্যমন্ত্রী হয় তাহলে মমতা শুধু পার্লামেন্ট না, পার্লামেন্টের বাইরে পশ্চিমবঙ্গের দৈনিক জীবনে অতিষ্ঠ করে তোলার মতো তার সমর্থক গোষ্ঠী রয়েছে। এখন যেটা ঘটতে পারে সেটা আমার মনে হয় যে মমতা হয়তো ভবিষ্যতে, আমি মনে করি না যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতা আবার ফিরে আসার কোনো সিরিয়াস ইচ্ছা রয়েছে। সে এখন সত্যিকার অর্থে বলতে গেলে কি, পশ্চিমবঙ্গে এমন এমন অর্থনৈতিক বাস্তবতা এখন দেখা দিয়েছে যেখানে পশ্চিমের সেন্টার দিল্লির সহযোগিতা, তার নিজের লোক, দিল্লির লোক যদি কলকাতায় না থাকে তাহলে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক উত্থান ঘটা একেবারেই অসম্ভব মমতার জন্য। এই কারণে আমার মনে হয় মমতা আগামী 2 বছর এই পশ্চিমবঙ্গে সে
এমন চেষ্টা করবে যেন শুভেন্দু কোনো সময় শান্তিতে সরকার চালাতে না পারে, এবং তার আলটিমেট চেষ্টা হবে যে আবার রি-ইলেকশন হোক বা প্রেসিডেন্ট রাষ্ট্রপতির শাসন স্থায়িত্ব অর্জন করুক। জি স্যার। কিন্তু আসলে মমতার মেইন গোলটা হচ্ছে কেন্দ্রে ফিরে যাওয়া। আমি মনে করি যে গতবার তার যে প্রচেষ্টা, বিভিন্ন অঙ্গরাজ্যে আপনার যে অ্যান্টি বিজেপি ফিলিং যে রয়েছে, যেমন সাউথে, তারপরে এই যে পাঞ্জাবে, আম, আম, এবং আরও উত্তর পূর্বের দুই একটা অঙ্গরাজ্যে, যেমন এই যে মণিপুর, অরুণাচল, নাগাল্যান্ড, এইসব জায়গায় অ্যান্টি বিজেপি ফিলিং কিন্তু ডরমেন্ট হয়ে আছে। জি এবং মমতা খুবই ভালো অর্গানাইজার। আমি তো মনে করি যে রাহুল গান্ধীও এখন একটা ইলেকশন করার মতো, কংগ্রেসের নেতৃত্বে যাওয়ার মতো ব্যক্তিত্ব অর্জন করেছে আমার ধারণা। জি। সেটাকেই আমার মনে হয় মমতা আরও, কিন্তু তার যে বয়স 70 পার হয়ে গিয়েছে, এখন পর্যন্ত তার কোনো সিরিয়াস হেলথ প্রবলেম নাই, কিন্তু এর পরেও আমার ধারণা যে মমতা মোদিকে রিভেঞ্জ নেবেই। শুভেন্দু অত গুরুত্বপূর্ণ না, কিন্তু মোদি আলটিমেটলি, মমতা বলেছেও একটা সাংবাদিক সম্মেলনে যে আমি দেখব যে মোদি কিভাবে ইয়ে করে, এবং সেন্টারে যে আমার মনে হয় শি উইল প্লে বিগ রোল উত্তরপ্রদেশে। ওই আমাদের মুলায়ম সিং যাদবের পুত্র, এই যে পার্টি সমাজবাদী দল, জি স্যার। এদের উত্থান ঘটাবে, এবং পাঞ্জাবে আকালি দল সহ অন্যান্য দলগুলোর মমতা র্যালিং পয়েন্ট হিসাবে কাজ করতে পারে। জি। একটা সময় ছিল শুভেন্দু অধিকারী কিন্তু মমতার প্রতি অত্যন্ত অনুগত ছিল। সেই সম্পর্কটুকু মমতা ধ্বংস করে দিয়েছে তার এই ভাগ্নে, এই যে ভাইপো, কি যেন নাম তার, ভাইপো, ভাইপো ভাইপোকে সামনে এনে, এই ভাইপো বাংলাদেশ ভারত অভিষেক সম্পর্ক, ব্যানার্জি। হ্যাঁ অভিষেক ব্যানার্জি, পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের সম্পর্কের যে এখন যে অবনতিশীল বাস্তবতা, এর পেছনে সবচেয়ে বড় দায়ী আমি একা না, আপনার পশ্চিমবঙ্গের সিনিয়র টিএমসি লিডার্স, যেমন রবীন্দ্রনাথ ঘোষ উত্তর দিনাজপুরে, মনিরুল ইসলাম নদিয়াতে, তৃণমূলের ফাউন্ডিং লিডার, আরও অনেকে এখন গত 2 দিন থেকে তারা কিন্তু দাবি করছে যে বাংলাদেশ ভারত সম্পর্ক এবং তৃণমূলের যে পতন ঘটেছে তার জন্য এককভাবে দায়ী হচ্ছে এই অভিজিৎ মুখার্জি। এবং তার যে গোপন বাস্তবতাগুলো ছিল সেগুলো এখন বের হয়ে আসছে, পশ্চিমবঙ্গের মিডিয়া এটা এক্সপোজ করছে। সে কালীঘাটে তার যে বাড়ি, তার নাম হলো শান্তিনিকেতন, এবং ওই রাস্তা একেবারে বলতে গেলে বিরাট একটা অংশ পুলিশ দখল করে রেখেছে শুভেন্দু ব্যানার্জির যাওয়া আসা সুবিধার্থে। তার বাড়ি থেকে ক্রেন ব্যবহার করে একটা আপনার বড় ধরনের, প্রায় 7-8 ফিট বড় ধরনের স্টিলের ইলেকট্রনিক ডিভাইস তার বাড়ি থেকে ক্রেন দিয়ে উঠায় বের করছে। কেন? ওটা খুব এক্সপেন্সিভ ইনস্ট্রুমেন্ট। শুভেন্দু এই এই অভিষেক ব্যানার্জির, ব্যানার্জি। এই তার ভাতিজার নিরাপত্তার জন্য। এবং সে কোনো কৃতদাস, প্রভু কৃতদাস সম্পর্ক, মমতার সিনিয়র লিডার যারা তৃণমূল সৃষ্টির পিছনে দায়ী ছিল তাদেরকে সে তাদেরকে কৃতদাসের মতো ব্যবহার করতো, এবং এই কথাগুলো তারা এখন বলছে। এবং এই যে শুভেন্দু অধিকারী আজকে এত বড় ভিলেন হয়ে গেছে, এর জন্য দায়ী হচ্ছে মমতার চরম ভুল। যে শুভেন্দুর যে অবদান ছিল ওই অঞ্চলে, আপনার নন্দীগ্রাম সহ বিভিন্ন অঞ্চলের তৃণমূলকে গড়ে তোলা, এটা এত ব্যাপক ছিল যে শুভেন্দু অটোমেটিক্যালি মমতার ডান হাত হিসেবেই থাকার কথা। সেই জায়গায় অভিষেক ব্যানার্জিকে অ্যালাউ করলো। এবং তারপর তার আপনার এই অভিষেক ব্যানার্জির গত বছরগুলোতে যদি দেখেন, সে আগের মমতার প্রজন্মের নেতৃত্বকে অ্যাবসলিউটলি তাচ্ছিল্য, এবং তার বয়সের যারা রয়েছে অনুগত তাদেরকে সে সামনে তুলে আনছে। সুতরাং এই কারণেই কিন্তু বলা হয় এখন কিন্তু মানে এটা পশ্চিমবঙ্গে বিজেপি সমর্থক শুধু না, মানে মধ্যবিত্ত শ্রেণী ব্যাপক অংশ তারা এই 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 মমতার ভাতিজাকে নিয়ে এখন কথা বলে যে এখন যাবে কোথায় সে হাটে রাস্তা দিয়ে, তার সবাই তাকে দেখছে। অনেকটা আমাদের এখন যে বিএনপির নব আবিষ্কৃত যে লয়ের এক্সপার্ট
তার পুত্রধন যেভাবে ক্রিকেটের এক্সপার্ট হয়ে গেছে, আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চের লোকেরা তাকে পাহারা দিয়ে নিয়ে যায়। সে শুভেন্দুর অবস্থাও এরকম ছিল যে সে পুরাপুরি পুলিশ প্রোটেকশনে থাকতো, আইসোলেটেড হয়ে থাকতো, এবং আজকে এই যে মমতার যে পরিণতি সেই দায়ী। কাজেই বাংলাদেশ পশ্চিমবঙ্গ সম্পর্ক, ভারত সম্পর্ক আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। মোদিও এটা রিয়েলাইজ করে। আমরা যদি দুর্বল হয়ে যাই, আমরা যদি ভারতের কথায় মনে করি যে আমাদের তারেক জিয়া মমতার ওই হাসিনার মতোই আনুগত্যের দিকে যাবে, এবং বিএনপির একটা অংশ এরা মারাত্মকভাবে বিএনপির ইমেজ ডিস্ট্রয় করছে। আমরা জানি কিছুদিন আগে ওই ভদ্রলোক যার কথা আমি ইনডিরেক্টলি মেনশন করলাম, সে এমন একটা কথা বলেছে পার্লামেন্টে যে আজকে বিএনপির একেবারে ইমেজ ধ্বংস হয়ে গেছে। এই যে আপনার কিভাবে ওই জুলাই আন্দোলনকে সে তাচ্ছিল্য করলো, এটা থেকে বিএনপিকে বের হয়ে এসে তারপর একটা পজিশন অফ স্ট্রেংথ, জনগণ জুলাই আন্দোলনকে মেনে নিতে হবে। তারেক জিয়াকে অবশ্যই ভাবতে হবে যে ভারতের প্রতি যেটা খলিল করছে, খলিলকে নিয়ে অনেক ক্রিটিসিজম হয় ফরেন মিনিস্টার, কিন্তু আমি তাকে অনেক বেশি গুরুত্ব দেই এই কারণে যে ভারতের সাথে সে চোখে চোখ রেখে কথা বলতে পারে। এই যে সে চীনে গিয়েছে, গতকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, এবং আমাদের ভারতের সাথে যদি সম্পর্ক উন্নয়ন করতে হয় তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভারতের নিরাপত্তা দৃষ্টিভঙ্গি বাংলাদেশের যে আনুগত্যর উপর নির্ভর করবে, এই এই ভুল ধারণা থেকে ভারতকে বের হয়ে আসতে হবে। ভারত যদি মনে করে যে বাংলাদেশের সাথে বন্ধুত্বের অর্থ হচ্ছে এই যে ভারত বাংলাদেশকে আস্থায় নেবে তখনই যখন ভারত চীনের সাথে সম্পর্ক হাসিনার পর্যায়ে নিয়ে যাবে, যখন পাকিস্তানের সাথে কোনো সম্পর্কই রাখবে না, এটাকে যদি ইয়ার্ডস্টিক হিসাবে ভারত চিন্তা করে তাহলে ভারতের সাথে কোনো সম্পর্ক রাখাই আমাদের সম্ভব হবে না। কাজেই আমাদের এটা ভারতকে এনকারেজ করতে হলে যথাশীঘ্র আমি মনে করি এই ফরেন মিনিস্টার গিয়েছে, চীনের সাথে আমাদের অত্যন্ত দ্রুত তিস্তা চুক্তি করা উচিত, এবং সেই তিস্তা চুক্তিতে যে শুধু আপনার ওই নদীটি ডেভেলপ করবে তা নয়, গঙ্গার পানি ফ্লো নিয়ন্ত্রণ করবে তা নয়, চীনের ব্যাপক শক্তি রয়েছে ভারতকে নাকে দড়ি দিয়ে ঘোরানোর। কেননা ভারতের যে গুরুত্বপূর্ণ নদী ব্রহ্মপুত্র এবং এইদিকে গঙ্গা, দুটোর উপরেই কিন্তু চীনের ব্যাপক প্রভাব রয়েছে, এবং চীন ভারতকে বাধ্য করতে পারে। আজকে ভারত যেমন পাকিস্তানকে বাধ্য করছে ওই যে আপনার সিন্ধু চুক্তি ভায়োলেট করছে, একই প্রথায় চীন। এবং যদি চীনকে আমরা না দিই, আমার এই জন্য ভয় লাগে আমাদের যে এই যে মন্ত্রী যাকে দায়িত্ব দেওয়া হয়েছে অ্যানি, সে বিএনপির অত্যন্ত কি বলে ট্রাস্টেড একজন লেফটেন্যান্ট, কিন্তু তাই বলে ওয়াটার রিসোর্সেস দায়িত্ব একে দেয়াটা একেবারে আমার মনে হয় বেমানান হয়েছে। কেননা ওয়াটার রিসোর্সেসের দায়িত্ব দেওয়া উচিত ছিল একজন বিশেষজ্ঞকে, পানি বিশেষজ্ঞ, যে বলতে পারবে। কালকে আমি শুনলাম সে তার অফিসে বসে এক সাংবাদিককে বলছে, মহিলা সাংবাদিক বলছে যে আমরা চীনের সাথে কোনো রকম চুক্তি এখন করতে পারবো না, আমাদের আরও অল্টারনেটিভ আছে, জাপান রয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক রয়েছে, হ্যাঁ চীনের সাথে সহযোগিতা হবে, কিন্তু চুক্তিতে যাওয়ার আমাদের, এই ধরনের কথা সে যখন বলে সে কিন্তু অজ্ঞ, সে জানে না যে চীনের যে বিশাল প্রভাব বলয় জিও স্ট্র্যাটেজিক কারণে ভারতকে পানির বিষয়ে একমাত্র চীন বাধ্য করতে পারে। যেমন পাকিস্তান দেখেন ওয়ার্ল্ড ব্যাংকের কাছে অ্যাপিল করছে, ওয়ার্ল্ড ব্যাংক কিছুই করতে পারছে না, কাশ্মীরে সিন্ধুর পানি ভারত ডাইভার্ট করে ফেলছে, অথচ ওয়ার্ল্ড ব্যাংকের কথা ভারত শোনে না। ভারতের দৃষ্টিভঙ্গি এখন আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক বেশি অ্যাডামেন্ট, অ্যারোগেন্স এটা চলে আসছে। কিন্তু আপনি ওয়ার্ল্ড ব্যাংকের কাছে সহযোগিতা পাইতে পারেন, জাপানের কাছে সহযোগিতা পাইতে পারেন, কিন্তু চীনের সহযোগিতাটা অনেক আকাশচুম্বী একটা বাস্তবতা রয়েছে, সেটা হচ্ছে জিও স্ট্র্যাটেজিক রিয়ালিটি। চীন যদি কথা দেয় যে বাংলাদেশের পুরা তিস্তা বেসিন তারা ডেভেলপ করবে, ইরিগেশন শুধু নয়, আপনার আরও বেশি অন্যান্য বিষয়গুলো হাত দেবে, এটা খুবই ইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে গুরুত্বপূর্ণ। কেননা দক্ষিণ দিক থেকে কিন্তু স্যালিনিটি বাংলাদেশে উত্তরে পুশ করছে,
এই যে আপনার স্যালাইন ওয়াটার, আমাদের কোস্টাল রিজিয়ন শুধু না, আপনার এটা যদি উত্তর থেকে ধাক্কাটা না থাকে, পানির ধাক্কা, তাহলে